আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। ও যা করেছে তার ফল পেয়েছে, বলছেন বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে পুলিশের গুলিতে হত প্রবাসের মা, নিতে চান না ছেলের দেহ। কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ধুন্ধুমার হাজরায়, উঠল চোর স্লোগান, বাজালো মা চোর গানও। মেজাজ হারালেন মমতা, নিজের দলের কর্মীকেই সপাটে চর তৃণমূল নেত্রীর। ও বরাবরই নোংরা, দোষ করেছে তাই গুলি খেয়েছে। বারুইপুরে এনকাউন্টারে নিহত স্বামীর প্রতি একরাশ ক্ষোভ স্ত্রীর। 160 কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান হেলিকপ্টার কেনে সংস্থা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। বারুইপুর কাণ্ডে প্রবাসী মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হলো কেন, পুলিশ জানালো। সিটের অন্যতম সদস্য রনির বন্দুক কেড়ে পালায় প্রভাস, তখনই গুলি করেন গুন্ডা দমনের অর্ঘ্য। মুখ্যমন্ত্রী আমার দাদা, ওর কাজে আমি খুশি। প্রবাসের এনকাউন্টারের খবর শুনে বারুইপুরের নির্যাতিতার বাবা। কিভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ, বারুইপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। একজন চুল্লুখোর ভ্যানওয়ালা পুলিশের বন্দুক কেড়ে নিল, জঙ্গি এলে কি করবে, বারুইপুর এনকাউন্টার নিয়ে অধীর। রাজ্যটা সম্পূর্ণ অন্ধকারে, মিছিলে হামলায় রক্তাক্ত 41 জন ভর্তি এসএসকেএমে, সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূলের। বাংলাদেশে পুশব্যাক, বছর পেরিয়ে মহদীপুর সীমান্ত দিয়ে দেশে সোনালী বিবির স্বামী সহ 4 জন। মিনাখায় টিউশনের পথে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ, কলকাতায় পৌর লালসার শিকার নাবালিকা। আসল তৃণমূলের দাবি কিসের ভিত্তিতে, জবাব দিতে ঋতব্রতকে সময়সীমা বেঁধে দিল কমিশন। বারুইপুরের দাঙ্গাকারীদের প্রতিবাদে বললেন মমতা, মিছিল ডেকে উস্কানি কালীঘাট তৃণমূলের। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিলে ধুন্ধুমার, জয় শ্রীরাম চোর স্লোগান বিজেপির, রণক্ষেত্র বালিগঞ্জ ফাঁড়ি। মুখ্যমন্ত্রী ও তার মাকে নিয়ে কুরুচিকর রিলস, শিলিগুড়িতে আটক স্কুল ছাত্র, পেশ করা হলো জুভেনাইল কোর্টে। সিসি ক্যামেরায় নাবালিকার সঙ্গে ছবি ধরা পড়ে, যে পুকুরে ফেলা হয়েছিল তা দেখিয়ে দিয়েছিলেন এনকাউন্টারে নিহত এই প্রবাসী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত 20 জন। পুলিশি হস্তক্ষেপে দখলমুক্ত অনুব্রতর কার্যালয়, তৃণমূল নেতা বললেন। ইসকন মিড ডে মিলের দায়িত্ব পেলে স্বনির্ভর গোষ্ঠীর কী হবে, জনস্বার্থ মামলা শুনে হাইকোর্ট বলল আগে বিজ্ঞপ্তি জারি হোক। কর্মীদের কথা ভেবে ঘরে ফিরুন, বিদ্রোহী ঋতব্রত কাকলিদের নিয়ে সুর নরম মমতার। পুলিশ ভালো করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না। অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল হাইকোর্ট, 23 জুলাই পর্যন্ত স্থগিত কঠোর পদক্ষেপ। শওকতকে জনসমক্ষে ঘোরানো মানবাধিকার লঙ্ঘন, স্ত্রীর মামলা খারিজ করেও জানালো হাইকোর্ট। পুলিশ উচিত কাজ করেছে, বারুইপুরে ধর্ষণে অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুতে সাফ কথা হুমায়ুন কবিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। প্রবাসকে পুলিশ গ্রেপ্তার করেছিল রবিবার। তার সূত্র ধরে পরে আরও 3 জন আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রবাসের মৃত্যুর পর সেই খবর বুধবার ভোরে তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের বুক কেঁপে উঠছিল ঠিকই, কিন্তু সন্ধ্যা বলেন ও যা করেছে তা ফল পেয়েছে, ভালোই হয়েছে। তারপরে তাকে প্রশ্ন করা হয়, ছেলের দেহ আনতে যাবেন? সন্ধ্যা সাফ জানিয়ে দেন, ছেলের মুখ দেখবেন না, তার দেহ আনতেও যাবেন না। সন্ধ্যা বলেন, পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে, আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল? আমি বললাম হ্যাঁ। তারপর বলল, আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? প্রভাসের মা আরও জানান, পুলিশ এসে তার ছেলের আই কার্ড চেয়েছিল। এরপরে তিনি বলেন, আমি ওর দেহ আনতে যাব না, ওকে দেখতে চাই না, কেউ ওর দেহ আনতে যাবে না। তার পুত্র যা করছে তার ফল পেয়ে গিয়েছে বলেও জানান সন্ধ্যা। নাবালিকার ঘটনায় পুত্রের নাম জানানোর পর থেকেই
চরম অস্বস্তিতে ছিল পরিবার। সন্ধ্যা বলেন, মায়ের কথা শুনতো না, নেশা করত। গত শনিবার বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। রবিবার তার দেহ উদ্ধার হয় এলাকারই একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায়। তারপর থেকেই উত্তপ্ত বারুইপুর। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে প্রভাসকে গ্রেপ্তার করা হয়। প্রভাসই দেখিয়ে দেন নাবালিকার দেহ কোথায় ফেলে দেওয়া হয়েছে। প্রভাস, আনন্দ এবং দিবাকরকে প্রথমে গ্রেপ্তার করা হয়, পরে গ্রেপ্তার হন কবির। মঙ্গলবার রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে বেরিয়েছিল পুলিশ। দাবি, সেই সময় পুলিশের অস্ত্র ছিনতাই করে পাঠানোর চেষ্টা করেন প্রভাস। গুলিও চালানো বলে দাবি পুলিশের। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেই সময় পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ধৃত প্রভাসের। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল করতে চেয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। শর্ত সাপেক্ষে আদালত মিছিল করার অনুমতি দেয়। সেই মতো আজ বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হয়। কিন্তু কিছুটা মিছিল শুরু হতেই পরিস্থিতি বদলে যায়। মিছিলকে কেন্দ্র করে ওঠে চোর চোর স্লোগান। এমনকি রাস্তার একধারে মাছ চোর গানও বাজানো হয়। কালীঘাট তৃণমূলের অভিযোগ, ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে মিছিল বাধা দেওয়ারও অভিযোগ কালীঘাট তৃণমূলের, যা নিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এমনকি এহেন অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো বিজেপি এবং কালীঘাট তৃণমূলের কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। তাৎপর্যপূর্ণভাবে এদিনই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সে সময় পালানোর চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ধৃত প্রভাসের। এদিকে গ্রেপ্তার করা হয়েছে আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে। শুধু তাই নয়, ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। ঘটনার প্রথম দিন থেকে তৎপর সরকার এবং প্রশাসন। এর মধ্যে কেন মিছিল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে এই মিছিল শুরু হয়। কিন্তু মিছিল কিছুটা এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে চোর চোর স্লোগান। এমনকি রাস্তার এক পাশ দিয়ে ভেসে আসে মাছ চোর গান। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তৃণমূলের অভিযোগ, দলের কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে। পরে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। সে সময় বাড়ির বাইরে ভিড় জমে গিয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তৃণমূল নেত্রী, কিন্তু বিশৃঙ্খলা চরমে পৌঁছলে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। সামনে থাকা দলেরই এক কর্মীকে সপাটে চড় মারেন তিনি। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মানসিকভাবে বিভ্রান্ত হয়ে গেছেন মমতা। এই সমস্ত আচরণ দুর্ভাগ্যজনক হলেও তিনি এখন ঠিকই করেছেন। তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তিনি এখনও মেনে নিতে পারছেন না বাংলার মানুষ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। বুধবার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন মমতা। বারুইপুরের দাঙ্গাকারীদের প্রতিবাদী বলেও উল্লেখ করেন মমতা। এদিন মমতা বলেন, হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করছে ছাত্র যুবরা। সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে ঘুরে বেরিয়েছে, চিৎকার করেছে, আমাকে ভয় দেখিয়েছে। ভালো করে সরকার চালাও। ও করতেও পারে, দোষ করেছে তাই গুলি খেয়েছে। বুধবার সকালেই পুলিশের তরফে প্রভাস মণ্ডলের বাড়িতে তার মৃত্যু সংবাদ পাঠানো হয়। সেই সময়ই প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল সাহস জানিয়েছেন, যা হয়েছে ঠিক হয়েছে। তারা কেউ দেহ নিতে যাবেন না। স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রভাসের স্ত্রী। তার সাফ কথা, ও বরাবরই নোংরা, তাই একাজ ও করেনি এমন দাবি করতে পারবো না। ও করতেই পারে, এসব করে। আমার বিয়ের পর কম অন্যায় করেনি, অত্যাচারও করেছে। সেসব সহ্য করেই সংসার করেছি। দোষ করেছে তাই গুলি খেয়েছে। তবে তিনি জানিয়েছেন, থানার তরফে দেহ নেওয়ার জন্য বলা হয়েছে। পরিবারের সকলে রাজি হলে তিনি যাবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই মৃতের মা ও স্ত্রী রওনা দিয়েছেন থানার উদ্দেশ্যে। মৃতের প্রতিবেশীরাও পুলিশের কাজে খুশি। সকলের মুখে একই কথা, যে ভয়ঙ্কর অন্যায় প্রবাস করেছে তার শাস্তি হওয়া উচিত। যা হয়েছে ভালো হয়েছে। প্রসঙ্গত, বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ডে তদন্তে নেমে প্রথমেই প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ করতে প্রভাসকে নিয়ে যাওয়া হয় বারুইপুরের সূর্যপুরে, অর্থাৎ অকুলস্থলে। তদন্তকারীদের দাবি, সেই সময় পুলিশের বন্দুক হাতিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় প্রভাস। চেষ্টা করে পালানোর। সে সময় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ।
রক্তাক্ত অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রভাসকে মৃত বলে ঘোষণা করেন। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া বাবদ কোথায়, কাদের সঙ্গে কত টাকা তৃণমূল কংগ্রেসের লেনদেন হয়েছে, এবার সেই তথ্য জানতে মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট, নিউটাউন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে কেয়ারওয়েল অ্যাভিনিউয়ের অ্যাভিয়েশনে অভিষেক ঘনিষ্ঠের মালিকের অফিস ও বাড়ি রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ী সংস্থা থেকে অভিষেকের বিমান ভাড়া আসত। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কী যোগ তা খুঁজে বের করতে তৎপর ইডি। এদিন সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরদের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা এসছে তাও জানতে চায় ইডি। এমনকি ইডির দাবি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতির কোনো টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে এসেছে কিনা সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়ে ইডি তদন্ত করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওই চার্টার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই ইডি। বিমান ভাড়া বাবদ কত টাকা ওই সংস্থা নিয়েছে, কতদিনের জন্য বিমান ব্যবহার করা হয়েছিল, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য ও নথি এদিন ইডি উদ্ধার করে। কেয়ারওয়েল অ্যাভিয়েশনের কর্ণধার ও আরও কয়েকজনকে জেরা করা হয়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এক চার্টার অ্যাকাউন্টেন্ট ইডি আধিকারিকরা জেরা করেন। তারপরই ওই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসছে। বুধবার দক্ষিণ কলকাতায় যুব তৃণমূলের মিছিল ঘিরে যে নজিরবিহীন অশান্তি তৈরি হয়েছিল তা নিয়ে এবার রণংদেহী মেজাজে তৃণমূল রাজপথেই লড়াই এবার সমাজ মাধ্যমে। এক স্যান্ডেলের তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে জোড়াফুল শিবিরের স্পষ্ট বার্তা, আজ যা ঘটেছে তা চরম বর্বরতা, তবে এই অন্ধকারের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। একই সঙ্গে দলের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তাদের 41 জন কর্মী ও নেতা গুরুতর জখম হয়ে বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। সমাজ মাধ্যমে কী লিখল তৃণমূল? এদিনের ঘটনার পরে সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলে ক্ষোভের আগুন ঝরে পড়ে। তৃণমূল লিখেছে, আজ আমরা আমাদের কর্মীদের উপর চরম বর্বরতার ঘটনা দেখলাম। মাননীয় আদালতের সমস্ত অনুমতি নিয়ে তারা যখন একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের ওপর এই নৃশংস হামলা চালানো হলো। এই হিংসা ও অন্যায়ের প্রতিটি ঘটনার কথা আমাদের মনে থাকবে। রাজ্যটা আজ সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে গেছে, কিন্তু ন্যায়ের জন্য আমাদের যে লড়াই তা থেকে আমাদের কেউ বিচ্যুত করতে পারবে না। তৃণমূলের দাবি, আজ বালিগঞ্জ ও হাজরা চত্বরে বিজেপির গুন্ডারা যেভাবে লাঠি সোটা নিয়ে হামলা চালিয়েছে তা পরিকল্পিত। এই হামলায় দলের 41 জন কর্মী সমর্থক রক্তাক্ত হয়েছেন, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে কালীঘাটে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন ও পদ্ম শিবিরের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বারুইপুরের গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত এই মিছিলের ওপর হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, আদালত হ্যান্ডমাইক ব্যবহারের অনুমতি দিলেও পুলিশ তা কেড়ে নিল। আর সকাল থেকে বহিরাগত গুন্ডাদের নিয়ে পুরো এলাকায় ডিজে বাজিয়ে তাণ্ডব চালালো বিজেপি। মিছিলে অংশ নেওয়া আমাদের ছেলে মেয়েদের ওপর জঘন্য অত্যাচার করা হয়েছে। আমি নিজেই গেটের বাইরে গিয়ে আক্রান্তদের উদ্ধার করেছি। প্রত্যেকের মাথায় রক্ত ঝরছিল। বাংলার মানুষ কি পরিবর্তন চেয়েছিল? রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই বোলপুরে তৃণমূলের এই কার্যালয় রয়েছে, তবে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই কার্যালয়কে ঢেলে সাজানো হয়। এটি মূলত অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত। এই কার্যালয় থেকেই একসময় বীরভূম জেলা পরিচালনা করতেন বোলপুরের কেষ্ট। আর এই কার্যালয় থেকেই কেন কোন থানার ওসি হবেন, কে কোন থানার ওসি হবেন, কোন ঠিকাদার কিসের টেন্ডার পাবেন, নিদান দিতেন অনুব্রত। এমনকি প্রশাসনিক কাজেও বকলমে নির্দেশ দেওয়া হতো। রাজ্যে পালাবদলের পর যেসব অতীত, তবে বিজেপির যুব সদস্যদের দাবি, বোলপুর শহরে 22টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা মিলছে না, দুর্নীতিতে ভরে গিয়েছে, কাউন্সিলরদের কাউকেই দেখা যাচ্ছে না। আর এখনও বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয় থেকেই পরিষেবা না দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূলের কাউন্সিলরদের। তাই ক্ষিপ্ত হয়ে বিজেপির যুব সদস্যরা ছাড়াও স্থানীয় বাসিন্দারা তালা বন্ধ করেন বোলপুরে তৃণমূলের কার্যালয়ে। তবে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা বন্ধ এবং মধ্যরাতে বোলপুরের মহকুমা শাসক অর্পিত আর পারেখের নির্দেশে তৃণমূল কর্মীদের ডেকে কার্যালয়ের চাবি ফিরিয়ে দেয় পুলিশ বলে জানা গিয়েছে। ফের সচল হয় অনুব্রত মণ্ডলের বোলপুরের তৃণমূল কার্যালয়। তবে এ বিষয়ে বোলপুরের সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল কোনো মন্তব্য করতে চাননি। কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল প্রকল্পে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসন বা ইসকনের মতো ধর্মীয় সংগঠনকে যুক্ত করা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এখনই হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট।
এ নিয়ে সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি হলে তখন দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা। সংশ্লিষ্ট মামলাটি করেছিলেন আইনজীবী তথা তৃণমূল নেতা শেরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়নি। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিত্তিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। তবে এই ঘোষণা যে এখনও কার্যকর হয়নি সে বিষয়ে রাজ্যকে হলফনামা দিতে হবে। উল্লেখ্য, চলতি অর্থবর্ষের জন্য রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, কলকাতার পুরো এলাকার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে এসকনকে। পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতায় এই প্রকল্প সফল হলে রাজ্যে মিড ডে মিলের পরিচালনার ভার এসকন পাবে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পুষ্টিবর্ধক হিসেবে পড়ুয়াদের পাত থেকে ডিম বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে, কারণ ইসকনের মতো ধর্মীয় প্রতিষ্ঠান মিড ডে মিলের দায়িত্ব নিলে পড়ুয়াদের পাতে কেবল নিরামিষ পদই থাকবে। খুদে পড়ুয়াদের খাদ্যাভ্যাস বদলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। এই প্রেক্ষিতে হাইকোর্টে অন্য একটি প্রশ্ন নিয়ে মামলা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। বুধবার আইনজীবী কল্যাণ ওই মামলার সওয়াল করেছিলেন। তিনি আদালতে জানান, এতদিন স্কুলগুলিতে মিড ডে মিল রান্না ও সরবরাহের দায়িত্বে ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী সেই দায়িত্ব এসকনের হাতে তুলে দিলে হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীর কর্মীর কর্মসংস্থান বিপন্ন হবে। তার আরও সওয়াল, স্থানীয় স্তরে রান্না ও সাম্প্রদায়িক ভিত্তিক অংশগ্রহণই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল। তাছাড়া টেন্ডার ছাড়া কোনো সংস্থাকে কীভাবে কাজ করতে দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা সওয়ালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, ওই বিষয়ে এখনও কোনো সরকারি সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি জারি হয়নি। ওই প্রকল্প এখনও পর্যন্ত কার্যকরও হয়নি। সরকারের কাছে কেবল একটি প্রস্তাব এসেছে, তার থেকেই বেশি কিছু নয়। তারপর অনুমানের ভিত্তিতে এই মামলা করা হয়েছে।